আমরা যেটা বলছিলাম যে আপাতত এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট এটা পড়াচ্ছি, এটা আপাতত কিছুদিনের জন্য ভুলে যান। আমরা এখন অফার বা প্রপোজাল পড়ছি। তো লাস্ট ক্লাসে প্রপোজাল অথবা অফারের ডেফিনিশন আমরা আলোচনা করেছি। প্রপোজাল এবং অফারের মধ্যে বেশ কয়েকটা এলিমেন্টস থাকতে হয়, সেই 4টা এলিমেন্টস আমরা আলোচনা করেছি। তারপরে 1872 কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী একটা প্রপোজালের কি কি রুলস থাকতে হয়, কি কি রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে প্রপোজাল বা অফার দিতে হয়, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তার মধ্যে 5টা রুলস আমরা আলোচনা করেছি। লাস্ট ওয়ান ছিল প্রপোজাল মে বি এক্সপ্রেসড অর ইমপ্লাইড। তো আজকে যেটা বলবো সেটা হলো দি প্রপোজাল অর অফার মাস্ট বি ডিফিনিট, সার্টেন এন্ড আনএম্বিগুয়াস। দেখেন অন্যগুলো বোল্ড করা হয়েছে, এটা বোল্ড করা হয়নি। এটা নিজেরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটাও কিন্তু একটা পয়েন্টস। সবাই কি খেয়াল করতেছেন? নাম্বার 6, জি স্যার। এটা বোল্ড করা উচিত ছিল, বোল্ড করা হয়নি যেহেতু আমি টাইপ করছি, এটা সামহাউ মিসিং হয়ে গেছে। তো এখন দেখেন, দ্য অফার বা প্রপোজাল মাস্ট বি ডিফিনিট, সার্টেন এন্ড আনএম্বিগুয়াস। অর্থাৎ অফারটা নির্দিষ্ট হবে, নিশ্চিত হবে এবং ক্লিয়ার হবে, অস্পষ্ট হবে না। আনএম্বিগুয়াস মানে হলো স্পষ্ট, আর এম্বিগুয়াস মানে আনক্লিয়ার। তাহলে আনএম্বিগুয়াস মানে হলো ক্লিয়ার, ক্লিয়ার হবে, স্পষ্ট হবে। তো কি বলছে দেখেন, দেয়ার মাস্ট বি এ সার্টেনটি, ডিস্টিংক্ট এন্ড আনএম্বিগুয়াস টু ফর্ম এ লফুল অফার। আবার এখানে বোল্ড টাইপ হয়েছে অর্ডার, এটা অফার হবে। তো কি বলেছি দেখেন, যে অফার হইতে হলে সেটা কি হবে, সার্টেনটি থাকতে হবে, ডিস্টিংক্ট হইতে হবে এবং ক্লিয়ার কাট হতে হবে। ফর এক্সাম্পল, এ সেজ টু বি, আই উইল গিভ ইউ সাম মানি ইফ ইউ পাস দ্য এক্সাম। এখন দিস ইজ নট এ ভ্যালিড প্রপোজাল বিকজ দ্য অ্যামাউন্ট অফ মানি টু বি পেড ইজ নট সার্টেন। দেখেন এখানে আই উইল গিভ ইউ সাম মানি, তুমি যদি পরীক্ষা পাশ করো আমি তোমাকে কিছু টাকা দিব। এখন সে যদি বলতো তুমি যদি পরীক্ষায় পাশ করো আমি তোমাকে 500 টাকা দিব, এটা কিন্তু একটা কন্ট্রাক্ট হইতে পারতো, মৌখিক কন্ট্রাক্ট। তুমি পরীক্ষায় পাশ করলে আমরা 500 টাকা দিব। আমরা ছোট ভাই বোনদের এরকম বলে থাকি। এটা কিন্তু এক ধরনের একটা কন্ট্রাক্টের মধ্যে পড়ে, মৌখিক যদিও। কিন্তু এখানে বলা হয়েছে আই উইল গিভ ইউ সাম মানি ইফ ইউ পাস দি এক্সাম, তুমি পরীক্ষায় ভালো করলে আমি তোমাকে কিছু টাকা দিব। তো এখন এটা কোনো ক্রমে একটা কন্ট্রাক্টের মধ্যে পড়বে না। দেখেন ধরেন আমি যদি ধরে নেই হাইপোথেটিক্যালি, আপনাদের ক্লাসে অনেক রিচ থাকতে পারেন কেউ কেউ, আবার ধরে নিলাম আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। এখন আমরা যদি কেউ ছোট ভাইকে বলি তুমি যদি পরীক্ষায় পাশ করো আমি তোমাকে কিছু টাকা দিব, সেই কিছু টাকা হতে পারে 2-3 হাজার, সেই কিছু টাকা হতে পারে 10,000, সেই কিছু টাকা নিশ্চয়ই 50 লাখ হবে না, হবে? না স্যার। হবে না। তো এখন সেটা 20,000 হতে পারে। তো এখন আবার আপনি যদি চিন্তা করেন যে সালমান এফ রহমানের ছেলে বা তার ছেলের ছেলে, তার নাতি, ধরেন সালমান এফ রহমানের নাতি, বড় নাতি যদি তার ছোট নাতিকে বলে যে তুমি যদি এবার এ লেভেলসে এ গ্রেড পাও তাহলে আমি তোমাকে কিছু টাকা দিব, তাহলে কি আমরা সেই কিছু টাকার পরিমাণ কি অ্যাটলিস্ট 10-20 লাখ টাকা মনে করতে পারি না, যে সে ইউরোপটা ঘুরে আসলো ভালো রেজাল্ট করার কারণে? জি স্যার। তাইলে এই কিছু টাকাটা একদমই একটা আনক্লিয়ার, এম্বিগুয়াস ফর্ম। কারণ এই কিছু টাকা এক এক জায়গায় এক এক রকম। আপনি বস্তিবাসী যে যদি ছোট বড় ভাই ছোট ভাইকে বলে আমি তোমাকে কিছু টাকা দিব, সেই কিছু টাকা কিন্তু 60-70 টাকাও হতে পারে। তো এই জন্য এই কিছু টাকাটা একদমই কনটেক্সচুয়াল একটা টার্ম। এটা কোন ক্যাটাগরির মানুষ কাকে বলছে, কোন কনটেক্সটে বলছে, কেন বলছে, সে অনুযায়ী এই কিছু টাকার পরিমাণটা এক এক জায়গায় এক একটা ফর্ম হবে। কাজে এই ধরনের ফরম্যাটে কোনো চুক্তি হবে না। চুক্তি হবে ক্লিয়ার কাট কথা, তুমি পরীক্ষায় পাশ করলে আমি তোমাকে 2 লাখ টাকা দিব, তুমি ইন্ডিয়া থেকে ঘুরে আসবে। এটা আমাদের জন্য হতে পারে, কিন্তু এটা বস্তিবাসীর জন্য হবে না। আবার একেবারেই সমাজে যাদেরকে আমরা বলি 5% মানুষ, যারা সমাজের 95% অ্যাসেটস এর মালিক, বর্তমান গ্লোবালাইজেশনে সারা পৃথিবীতেই এটা আছে। 5% মানুষ 95% সম্পদের মালিক, আর 95% মানুষ 5% সম্পদের মালিক। তো এখন ওই 5% এর মধ্যে যারা পড়বে তাদের পরিবারে কেউ যদি বলে কিছু টাকা, সেই কিছু টাকা মিনিমাম কয়েক লাখ টাকা। এনিওয়ে, তাহলে আমরা যেটা বললাম, দ্য অফার মাস্ট বি ডিফিনিট, সার্টেন এন্ড আনএম্বিগুয়াস, ক্লিয়ার কাট হবে। দেন নাম্বার 7, অফার মাস্ট বি কমিউনিকেটেড টু দি অফারি। এই অফারার যে প্রপোজাল বা অফারটা দিবে অফারিকে,
অফারই এটা বুঝতে হবে। অফারের জন্য এই যে অফারটা, এটার সকল ল্যাঙ্গুয়েজ, শর্ত সবকিছু তার আন্ডারস্ট্যান্ডেবল হইতে হবে, বোধগম্য হতে হবে, তাহলে এটা অফার হবে, আদারওয়াইজ এটা অফার হবে না। এখন আমি এমন একজনকে অফার দিলাম, সে অনেক প্রতিষ্ঠিত কিন্তু ইংরেজি বুঝে না, আমি তাকে ইংরেজিতে একটা প্রস্তাব দিলাম, এটা তার কাছে অফার হবে না, কারণ এই অফারের মিনিং তার কাছে ক্লিয়ার না, সে এটার ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডেবল না তার কাছে। তাইলে যাকে অফার দেওয়া হবে সে এটা প্রপারলি কমিউনিকেবল হইতে হবে তার কাছে। এই জন্য বলা হচ্ছে পারসন ক্যান নট অ্যাকসেপ্ট অ্যান অফার আনটিল হি নোজ দ্য সাবজেক্ট অফ দি অফার। যেটা বললাম, সে অফারের বিষয়বস্তুই বোঝে না, তাহলে সেটা অ্যাকসেপ্ট করবে না। টু কমপ্লিট অ্যান অফার লফুলি দ্য প্রপোজাল অর অফার মাস্ট বি কমিউনিকেটেড। একটা অফার কমপ্লিট হতে হলে সেটা কমিউনিকেবল হতে হবে যার কাছে অফার করা হয়েছে। এবং এই ব্যাপারে সেকশন 4 এ বলা হয়েছে, দি কন্ট্রাক্ট অ্যাক্ট সেজ দ্যাট the communication of a proposal is made complete when it comes to the knowledge of the person to whom it is made. একটা প্রপোজালের কমিউনিকেশন তখনই কমপ্লিট হবে এটা যার কাছে প্রস্তাবটা করা হয়েছে, যখন তার কাছে এটা আন্ডারস্ট্যান্ডেবল, নলেজেবল হবে। যেমন উদাহরণ দিছে, এ প্রপোজেস বাই লেটার টু সেল এ হাউস টু বি এট এ সার্টেন প্রাইস। এ বি কে একটা লেটার দিয়ে প্রস্তাব করেছে যে তার বাড়িটা একটা নির্দিষ্ট প্রাইসে সে বি এর কাছে বিক্রি করতে চায়। The communication of the proposal is complete when B receives the letter. B লেটারটা রিসিভস করেছে এবং এ কে জানিয়েছে যে আমি এই লেটার রিসিভ করলাম, তখন এটা প্রপোজাল কমপ্লিট হবে, আদারওয়াইজ প্রপোজাল কমপ্লিট হবে না। আচ্ছা, এরপর দেখেন নাম্বার, এর আগেরটাও মনে হয় 7 ছিল, আসলে টাইপিং করলে যা হয় আর কি, এর আগেরটাও 7 ছিল, এটা 8 হবে। An offer may be conditional. এই জন্য মাঝে মাঝে আপনারা কিন্তু কন্ট্রাডিক্টরি হতে পারে, আমরা শুরুর দিকে এটার মধ্যে ছিল কিনা অথবা অন্য কোথাও থাকবে যে অফার আনকন্ডিশনাল হবে, অফার হবে আনকন্ডিশনাল, কিন্তু অফার এখানে বলতেছে অফার কন্ডিশনাল হইতে পারে, এন অফার মে বি কন্ডিশনাল। তাইলে এখন অফার কন্ডিশনাল হইলে কি কি ক্ষেত্রে কন্ডিশনাল হতে পারে দেখেন, এন অফার মে বি মেড উইথ সাম কন্ডিশন, একটা প্রপোজাল বিভিন্ন শর্ত সাপেক্ষে তৈরি হতে পারে। ইন সাচ কেসেস দ্য কন্ডিশনস মাস্ট বি কমিউনিকেটেড টু দি অফারিং। এই সিচুয়েশনে যেখানে কন্ডিশন দিয়ে অফার তৈরি করা হবে, সেই সিচুয়েশনে ওই অফারির কাছে, যাকে অফার করা হয়েছে তার কাছে কন্ডিশন গুলাও নলেজেবল হইতে হবে, আন্ডারস্ট্যান্ডেবল হইতে হবে। উইদাউট নলেজ অফ দি কন্ডিশন অফ এন অফার, ইফ এ পারসন অ্যাকসেপ্টস এন অফার, দ্য অফারার ক্যান নট ক্লেম দ্য ফুলফিলমেন্ট অফ দি কন্ডিশন। একটা ব্যক্তি যদি অফারের এই কন্ডিশন গুলা না বুঝেই অফার অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু যে অফার দিয়েছে সে পরে কন্ডিশন ফুলফিলমেন্ট করার জন্য ক্লেম করতে পারবে না, কারণ যে অফার অ্যাকসেপ্ট করেছে সে আসলে কন্ডিশন গুলো বুঝতোই না। বাট ইফ দি কন্ডিশনস আর ক্লিয়ারলি রিটেন অর এক্সপ্রেসড and should have been known to the offeree, he cannot plead the ignorance of the condition. কিন্তু অফার দেওয়ার সময় যদি অফারের কন্ডিশন গুলা রিটেন আকারে এবং প্রপারলি এক্সপ্রেস করা হয়, যেটা সহজে সবাই বুঝতে পারবে, এই ধরনের সিচুয়েশনে অফারই আমি এটা বুঝতাম না, এই ব্যাপারে আমার ধারণা ছিল না, এই ধরনের সে কোনো অজুহাত দেখাতে পারবে না। তো অফার এখানে আমরা তাহলে প্রপোজালের বেসিক রুলস গুলা কি, যদি এখানে এটা চোখ বোলান কিন্তু মাথায় গুজানোর চেষ্টা করেন যে প্রপোজাল সময় যে প্রপোজাল দিবে সে একটা লিগ্যাল রিলেশনশিপ তৈরি করতে চাইবে, ব্যক্তিগত সম্পর্ক না। এবং শুধুমাত্র এক্সপ্রেস করলাম তোমার সাথে আমি একটা অফার এক্সপ্রেস করলাম, এটাই সাফিসিয়েন্ট না, এটার বিষয়বস্তু, টাইম টেবিল, কন্টেন্ট, কনসিডারেশন সকল কিছু মাথায় রাখতে হবে। আর অফারটা কোনো স্পেসিফিক একজন ব্যক্তি বা একটা পার্টি, কিছু ব্যক্তি অথবা ইন জেনারেল পৃথিবীর যে কোনো মানুষের জন্য ওপেন হতে পারে, যে কোনো মানুষকে অফারটা করা যেতে পারে। অফারটা নির্দিষ্ট হবে, অফারটা এক্সপ্রেসড হতে পারে, ইমপ্লাইডও হতে পারে, আর অফারটা অবশ্যই যাকে অফার করা হবে তার কাছে কমিউনিকেবল হইতে হবে, এবং অফারটা কিছু কন্ডিশন যুক্ত শর্ত সাপেক্ষেও হতে পারে। এই হলো প্রপোজালের বেসিক রুলস। তাহলে আমরা এখন যে কোশ্চেনটা করলাম, আমি আপনাদেরকে এখন যেটা বলছি, এখন প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা শেখার চেষ্টা করবেন। আমরা এখন যে কোশ্চেনটা শেষ করলাম বা যে টপিকটা আমরা শেষ করলাম সেটা হলো প্রপোজাল অথবা অফার কাকে বলে, প্রপোজাল অথবা অফারের এলিমেন্টস গুলা কি কি, এবং একটা প্রপোজালে দিতে হলে কি কি রুলস মেনটেন করতে হবে 1872 সালের অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ রুলস অর প্রিন্সিপালস অফ প্রপোজাল।
তাহলে এই টপিকটা কিন্তু আমরা এখন শেষ করলাম। ক্লিয়ার হলো কিনা? স্যার জি, প্রপোজাল আর অফার কি দুটাই সেম না? সেম। আচ্ছা স্যার, একটা প্রপোজাল আর অফার করার জন্য কি এটা রিটেন কোনো ডকুমেন্ট থাকা লাগবে নাকি মুখে বললেও হবে? আইনগত যেহেতু বিষয় আছে, শোনেন, এটা না বিভিন্ন জায়গায় লেখা যে মৌখিক হতে পারে, কিন্তু আইনগত সম্পর্কের জন্য রিটেন হওয়া লাগবে, এটাই এখানে বেশিরভাগ সময় এটাই বলছে ওরা, যে এটা ক্লিয়ারলি রিটেন হওয়া উচিত। ওকে স্যার। তবে মৌখিক চুক্তি যে হতে পারে তার এভিডেন্স কিন্তু আছে, যে আমি বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাইছি যে ওরাল হতে পারে, কিন্তু যেহেতু আইনের বিষয় ভবিষ্যতে আসতে পারে, তাহলে আমাদের এটা লিখিত হওয়াটাই বেটার। ওকে স্যার। আচ্ছা, তাহলে এই গেল আমাদের রুলস অফ প্রপোজাল, প্রপোজালের ডেফিনিশন, প্রপোজালের এলিমেন্টস, প্রপোজালের রুলস। এখন পরবর্তী এই যে টপিকটা, এটা কোনো আলাদা কোশ্চেন না, এটা হলো ওই যে আমরা বড় কোশ্চেন যেটা পড়তেছিলাম সেটার একটা অংশ, কমিউনিকেশন অফ অফার। অর্থাৎ আমরা যে বড় কোশ্চেনটা পড়ছিলাম, যেটা এই এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট, সেটার একটা ক্রাইটেরিয়া হলো ভ্যালিড কন্ট্রাক্ট হইতে হলে অফারটা কমিউনিকেশন হইতে হবে প্রপারলি। তো এখানে এটাই বলছে, দেখেন কমিউনিকেশন অফ অফার বলতে কি বলছে, communication of the offer is also of the acceptance is an essential element in a contract. আমি অফারটা দিলাম, অফারটা কমিউনিকেবল হবে, যার কাছে অফার দিয়েছি সে এটা বুঝতে পারবে, এটা একটা এসেনশিয়াল এলিমেন্ট কন্ট্রাক্ট হইতে হলে। Two persons may have a common intention but without communication there is no contract. দুইটা ব্যক্তির ইন্টেনশন কাছাকাছি হতে পারে, কিন্তু তারা যদি একজন আরেকজনের কমিউনিকেশনটা প্রপারলি বুঝতে না পারে বা একজন আরেকজনের সাথে কমিউনিকেশন না করে, তাহলে তো এগ্রিমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। An offer is not therefore open to person who is ignorant of it, nor does an ignorant compliance with the terms of an offer mean an acceptance of it. এজন্য বলা হয়েছে একটা অফার ততক্ষণ পর্যন্ত একটা অফার ওই ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না যে এই অফার সম্পর্কে একদম ইগনোরেন্ট, অজ্ঞ, অথবা একজন অজ্ঞ ব্যক্তি কোন একটা অফারের সাথে অ্যাকসেপ্ট করলেই এটা একমত বলে ধরা যাবে না, কারণ সে এই ব্যাপারে কোনো নলেজ রাখে না, না বুঝেই সে একমত হওয়ার চেষ্টা করতেছে। এই ধরনের সিচুয়েশনে এটাকে কমিউনিকেশন হয়েছে ধরা যাবে না। যেমন সেকশন 4 অফ দি কন্ট্রাক্ট অ্যাক্ট বলা হয়েছে, সেকশন 4 এ দি কমিউনিকেশন অফ এ প্রপোজাল ইজ কমপ্লিট when it comes to the knowledge of the person to whom it is made. একটা প্রপোজালের কমিউনিকেশন তখনই কমপ্লিট হবে যখন যাকে এই প্রপোজালটা করা হয়েছে তার নলেজে যখন এটা আসবে, সে যখন এই অফারটা সম্পর্কে কমপ্লিটলি নলেজ রাখবে, তখনই এটা কমপ্লিট হবে। এই 3 নাম্বার যে পয়েন্টটা, এটা কিন্তু ওই কোশ্চেনের পয়েন্ট, এই যে এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্টের যে 9টা পয়েন্টস বা 10টা পয়েন্টস, সেটার একটা পয়েন্টস। এটা কিন্তু আলাদাভাবে কোনো কোশ্চেন আসবে না, এটা ওই কোশ্চেনটা আসলে 3 নাম্বারে এই পয়েন্টসটা দিবেন। তারপরে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো রিভোকেশন অফ অফার এবং মোডস অফ রিভোকেশন। এটা কিন্তু একটা সেপারেট কোশ্চেন, এই মুহূর্তে আবার ওই টপিকটা একটু ভুলে যাওয়ার চেষ্টা করেন। এখন আমরা একটা নতুন, স্যার জি বলেন। স্যার মানে কমিউনিকেশনটা তো রুলস অফ প্রপোজালের ভিতরেই ছিল, তো আবার কমিউনিকেশন আবার মেনশন আচ্ছা, এবার আমি, হ্যাঁ, গুড গুড গুড, ভেরি গুড, ভালো কোশ্চেন এটা। আমি এটা বলি, আমরা শুরুতেই আমি আপনাদেরকে বলছি এখানে একটা বড় কোশ্চেন আমরা পড়বো, সেটার ভিতরে আলাদা আলাদা আবার টপিক আসবে। একটা বড় টপিকের ভিতরে আলাদা আলাদা টপিক, সে আলাদা আলাদা টপিক গুলো আলাদা আলাদা কোশ্চেন আর আসতে পারে। এখন আপনি একটা পড়লাম আমরা প্রপোজালের, যে প্রপোজালের ভিতরে অফারের কমিউনিকেশন কমপ্লিট হইতে হবে, এটা হলো প্রপোজালের ক্রাইটেরিয়া। আর আমরা পড়তেছি এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট, সবাই দেখতে পাচ্ছেন তো স্ক্রিনটা? তো ভ্যালিড কন্ট্রাক্ট হইতে হইলে এটার একটা এলিমেন্টস হলো কমিউনিকেশন অফ অফার, অফারটা কমিউনিকেবল হইতে হবে। বুঝাইতে পারছে কিনা? জি স্যার। এটা একটা আলাদা টপিক। তো আমরা আজকে রিভোকেশন অফ অফার আর শুরু করব না, আমি এখনই ছেড়ে দিব। রিভোকেশন অফ অফারটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। আজকে আপনারা মিড ব্রেকের জন্য যান, মিড ব্রেক এনজয় করেন, আর মিড ব্রেকের সময় আমাদের ওই অ্যাসাইনমেন্টের বিষয়টা আপনারা একটু নিজেরা রেডি হতে পারেন। একেবারে মিড ব্রেকেই তৈরি করে ফেলবেন আমি সেটা বলছি না, মিড ব্রেকে আপনারা এটা নিয়ে কাজ করেন, মিড ব্রেকের পরে আমার সাথে আলোচনা করতে পারেন, এইভাবে করছি ঠিক আছে কিনা।
আর যেটা বললাম ক্লাসের ওই প্রত্যেকটা গ্রুপ কারা কারা গ্রুপ হবেন আমাকে জানাবেন। আমি গ্রুপ করাটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম, আমি বাধ্য করব না। যে আপনাদের ক্লাসে মোটামুটি 45 স্টুডেন্ট, আমি বলেছিলাম যে 5টা গ্রুপ হবে 9 জন করে। তো এই 9 জন আপনারা নিজেরাই ঠিক করে আমার কাছে আইডি গুলা জমা দিবেন যে আমরা 9 জনের গ্রুপ। এটা আমাকে ব্রেকের পরে জমা দিবেন আর আপনারা কাজ শুরু করেন। এবং আমি বলেছি একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপ তাদের ভিডিও শেয়ার করতে পারেন, তবে কোনো ক্রমেই একই ভিডিও দিবেন না, আলাদা আলাদা দিবেন। ইভেন অন্যান্য সেকশন থেকে ভিডিও আনার চেষ্টা করবেন না, আলাদা আলাদা করবেন। তো আজকে আমরা আর এটা আলোচনা করছি না, যেহেতু এটা এই চ্যাপ্টার আমাদের শেষ হচ্ছে না। তাইলে রিভোকেশন অফ অফার আর মোডস অফ রিভোকেশন, অর্থাৎ অফার বাতিল করা যায় কিভাবে, এটা বাতিল করা কাকে বলে আর বাতিল করার যায় কিভাবে, মাধ্যমগুলা কি, মোডগুলা কি, এটা আমাদের নেক্সট টপিক। এটা আমরা ব্রেকের পরে পড়ব। তো ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখি। আমি এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছি, সবাই অ্যাটেন্ডেন্স দেন। ID 1, Yes, sir. 2, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 10, Yes, sir. 13 তো নাই, 14, 14, 15, Yes, sir. 16, Present, sir. 17, 17 চ্যাট বক্সে লিখছে 18, Yes, sir. 19, Yes, sir. 20, Present, sir. 21, Yes, sir. 23, 23 চ্যাট বক্সে লিখছে 24, 24, Present, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 29, Present, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, 32, 33, Sir, 32 chat box is হ্যাঁ ঠিক আছে, 32 দিয়ে দিলাম। 33, 33 নাই, 34, Present, sir. 36, Yes, sir. 37, 38, Present, sir. 39, Present, sir. 41, Present, sir. 42, Present, sir. 43, Yes, sir. 44, 45, present, sir. 46, Yes, sir. 48, Present, sir. 49, Yes, sir. 50, Yes, sir. Sir, chapter 23 present. 23 দেয়া হয়েছে তো। ID 14. ID 14। আচ্ছা আমি একবার শেষ করি তারপরে দেন। 17023, Yes, sir. 6, Yes, sir. 25। Yes, sir. আচ্ছা এবার যারা নাই তারা হলো 44, 37, 33, 13, 13। এই যেগুলা নাই বলেছি তাদের মধ্যে কেউ থাকলে বলতে পারেন, বাকি সবাই তো প্রেজেন্ট। 33 ডেঙ্গু। 33 ডেঙ্গু, ঠিক আছে। ডেঙ্গু হলে আমরা অ্যাটেন্ডেন্স দিচ্ছি না, সে যখন আসবে তখন ডিপার্টমেন্টের হেডের একটা রেকমেন্ডেশন আসলে আমরা এই অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট হওয়ার যে মার্কস যে কাটা যাবে সেটা কাটবো না, সেই মার্কস গুলা দিয়ে দিব। ক্লাসে অ্যাবসেন্ট থাকুক সেটা তো আর প্রেজেন্ট দেখানো যাবে না।
ঠিক আছে, তাহলে আমরা রাখি। সবাই ভালো থাকেন, মিড ব্রেকটা এনজয় করেন, আর স্বাস্থ্যবিধি মানেন। সবাই স্যার, ভালো থাকেন। জি, 37 স্যার। আমার স্যার কারেন্ট চলে গেছিল স্যার। 37 37, হ্যাঁ 37 দিয়ে দিলাম। জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।